নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারটি নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা সকলেই জানেন সাম্যের অধিকারটি কি। সাম্যের অধিকার হলো একটি মৌলিক অধিকার। এবারে মৌলিক অধিকার কি? মৌলিক অধিকারের একটি ধারণা আমাদের জেনে রাখা প্রয়োজন। তো মৌলিক অধিকারটি হলো সমাজ জীবনে মানুষের ব্যক্তিসত্তার বিকাশের জন্য কতগুলি সুযোগ সুবিধার দরকার হয়। সাধারণভাবে এই সুযোগ সুবিধাগুলোকেই আমরা অধিকার বলে থাকি। এই অধিকারগুলির মধ্যে কতগুলি অধিকার আবার মানুষের সুস্থ জীবন এবং ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্তভাবে অপরিহার্য। মানুষের জীবনের পক্ষে এই একান্ত অপরিহার্য অধিকারগুলি মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হয়। যে সমস্ত দেশে লিখিত সংবিধান থাকে সেই সমস্ত দেশে এই লিখিত সংবিধান মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ থাকে। এই মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়। আশা করছি এখান থেকে বুঝতেই পেরেছেন যে বলছে মানুষের সুস্থ জীবন এবং ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্তভাবে অপরিহার্য অধিকারগুলিকে মৌলিক অধিকার বলে পরিগণিত করা হচ্ছে বা মৌলিক অধিকার হিসেবে ধরা হচ্ছে সেগুলোকে। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় মৌলিক অধিকার কি, তাহলে বলতে হবে মৌলিক অধিকার হলো সেই সমস্ত সুযোগ সুবিধা যার মাধ্যমে একজন মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। বোঝা গেল বিষয়টা? এবারে আমরা সাম্যের অধিকারে চলে যাই। সাম্যের অধিকারে কি বলছে? ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ে নাগরিকদের জন্য কতগুলি অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। কোথায়? ৩য় অধ্যায়। এই অধিকারগুলির মধ্যে প্রথম অধিকারটি হলো সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানের ১৪ থেকে ১৮ ধারায় এই অধিকারটির উল্লেখ রয়েছে। কোথায় রয়েছে? ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ের ১৪ থেকে ১৮ নম্বর ধারায় সাম্যের অধিকারটি উল্লেখ করা আছে বা উল্লিখিত আছে। এই প্রসঙ্গে একটি কথা আমাদের মনে রাখা দরকার, সাম্যের ধারণা একটি ব্যাপক ধারণা। মানুষের জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি সকল ক্ষেত্রেই এই ধারণা পরিব্যাপ্ত। কিন্তু আমাদের সংবিধান রচয়িতারা একথা বুঝিয়েছিলেন যে সদ্য স্বাধীন ভারতের নাগরিকদের জীবনের সকল ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া ছিল একটি সুদূর পরিকল্পনা, যেটির তাৎক্ষণিক রূপায়ণ সম্ভব ছিল না। সেই কারণে তারা সাম্যের অধিকারের ক্ষেত্রে রাজনৈতিক ও আইনানুগ সমানতার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবার আমরা ১৪ থেকে ১৮ নম্বর ধারা একটি একটি করে বুঝব। প্রথম ১৪ নম্বর ধারা। সংবিধানের ১৪ নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের ভূখণ্ডের ভেতরে রাষ্ট্র কোনো ব্যক্তির ক্ষেত্রে আইনের দৃষ্টিতে সমতা বা আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে অস্বীকার করবে না। এই ১৪ নম্বর ধারাটিতে দুটি নীতির উল্লেখ রয়েছে। প্রথম নীতিটি হলো আইনের দৃষ্টিতে সমতা এবং দ্বিতীয় নীতিটি হলো আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণ। বিচারপতি কে সুব্বারাও এই দুটি নীতির মধ্যে পার্থক্য নির্দেশ করে বলেছেন, প্রথম নীতিটি অর্থাৎ আইনের দৃষ্টিতে সমতা, এই নীতিটি হলো নেতিবাচক এবং দ্বিতীয় নীতিটি অর্থাৎ আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণ, এই নীতিটি হলো ইতিবাচক। প্রথম নীতিটি এই অর্থে নেতিবাচক যে এর দ্বারা বিশেষ সুযোগ সুবিধার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় নীতিটি এই অর্থে ইতিবাচক যে এটি আইনের সমান আচরণের উপর গুরুত্ব আরোপ করেছে। আশা করব আপনারা সকলেই বা তোমরা সকলেই এই বিষয়গুলো একটু ভালো করে শুনবে, দরকার হলে আবার ফেরত গিয়ে ব্যাকে গিয়ে আবার শুনবে এবং খাতায় নোট ডাউন করে নেবে, কারণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা এবারে জেনে নেব যে আইনের দৃষ্টিতে সমতা কাকে বলে। আইনের দৃষ্টিতে সমতা ধারণাটির ক্ষেত্রে আমাদের সংবিধান প্রণেতারা গ্রেট ব্রিটেনের প্রথাগত আইন এবং ডাইসির আইনের অনুশাসনের দ্বারা প্রভাবিত হন। ডাইসির ধারণা অনুসারে আইনের দৃষ্টিতে সমতার অর্থ হলো এই যে কোনো ব্যক্তি দেশের আইনের ঊর্ধ্বে নন। দেশের সাধারণ আইন সকল ব্যক্তিকে সমানভাবে নিয়ন্ত্রণ করবে এবং সকল ব্যক্তি সমানভাবে সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত হবেন। রাষ্ট্রের কাছে কোনো ব্যক্তি কোনো বিশেষ সুযোগ সুবিধা দাবি করতে পারবেন না। ভারতে আইনের দৃষ্টিতে সমতার নীতির কিছু ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রমটি হলো রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষেত্রে
তারা তাদের ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদনের জন্য আদালতের কাছে দায়িত্বশীল হবেন না। তারা যতদিন তাদের পদে অধিষ্ঠিত থাকবেন ততদিন তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আনা যাবে না। তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা আনতে হলে লিখিতভাবে 2 মাসের নোটিশ দিতে হবে। দ্বিতীয় ব্যতিক্রমটি হলো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। তারা পদাধিকার বলে যে সমস্ত ক্ষমতা প্রয়োগ করেন, সাধারণ নাগরিকরা সেই সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। তৃতীয়ত, আন্তর্জাতিক আইনের নিয়ম অনুসারে বিদেশি শাসক ও রাষ্ট্রদূত এই নিয়মের প্রয়োগ থেকে অব্যাহতি পান। চতুর্থত, কোনো কোনো ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির ব্যাপারে সাধারণ আদালতের পরিবর্তে শাসন বিভাগীয় বিশেষ আদালতের অস্তিত্ব দেখা যায়। পরবর্তী নীতিটি সম্পর্কে আমরা জানবো এবারে। পরবর্তী নীতিটি কী ছিল? সেটি ছিল আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার নীতি। এই নীতিটি মার্কিন সংবিধানের থেকে গৃহীত হয়েছে। আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণের অধিকার বলতে বোঝায় যে সমস্ত ব্যক্তি একই অবস্থা বা একই পরিস্থিতিতে অবস্থিত তাদের সকলের প্রতি আইন একই রকম আচরণ করবে। তবে যুক্তিসঙ্গত ভিত্তিতে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে শ্রেণী বিভাজন করা যায়। এই সকল বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে আইনের প্রয়োগও বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আয়ের তারতম্যের ভিত্তিতে রাষ্ট্র বিভিন্ন ব্যক্তির থেকে বিভিন্ন শ্রেণীভুক্ত করতে পারে এবং তাদের কাছ থেকে বিভিন্ন হারে আয়কর আদায় করতে পারে। শ্রেণী বিভাজনের 2টি শর্ত আছে। প্রথমত, শ্রেণী বিভাজনের ভিত্তি সুস্পষ্ট ও সমাজবদ্ধ হবে। দ্বিতীয় হলো আইনের উদ্দেশ্যের সঙ্গে সেটির যথোপযুক্ত সম্পর্ক থাকা চাই। শ্রেণী বিভাজনের ভিত্তি নানা ধরনের হতে পারে, যেমন ভৌগোলিক, ঐতিহাসিক, সময়ের ব্যবধান, ব্যবসা, বৃত্তি বা উপজীবিকা ইত্যাদি বিভিন্ন কারণে শ্রেণী বিভাজন করা যেতে পারে। তবে শ্রেণী বিভাজন যুক্তিসঙ্গত হওয়া চাই। শ্রেণী বিভাজনের নীতিটি যুক্তিসঙ্গত হয়েছে কিনা আদালত সেটি বিচার করতে পারে। 15 নম্বর ধারায় কয়েকটি বিশেষ কারণের ভিত্তিতে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানে 15(1) ধারায় বলা হয়েছে যে ধর্ম, জাতি, বর্ণ, জন্মস্থান, নারী, পুরুষ ইত্যাদির ভিত্তিতে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। এছাড়া সংবিধানে 15(2) ধারায় বলেছে যে এই কারণগুলির ভিত্তিতে দোকান, রেস্তোরাঁ, হোটেল বা জনসাধারণের জন্য নির্ধারিত কোনো আমোদ প্রমোদের স্থানে কোনো নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করা যাবে না। আবার যে সমস্ত কূপ, জলাশয়, স্নানাগার, পথ বা জনসমাগমের স্থান আংশিক বা সম্পূর্ণভাবে সরকারি অর্থে পরিচালিত বা জনসাধারণের ব্যবহারের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, সেগুলি ব্যবহারের ক্ষেত্রে উপরিউক্ত কারণগুলির জন্য কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তবে 15(3) এবং 15(4) ধারায় কিছু ব্যতিক্রমের কথা উল্লেখ করা রয়েছে। কাদের ক্ষেত্রে এই ব্যতিক্রম হতে পারে সে কথা সংবিধানে স্পষ্টভাবে নির্দিষ্ট করা হয়েছে। 15(3) ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে পারে। 15(4) ধারায় উল্লেখিত ব্যতিক্রমগুলি হলো সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অনুন্নত শ্রেণী এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সমূহ, এদের জন্য রাষ্ট্র বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। পরবর্তী আমরা 16 নম্বর ধারায় চলে যাব। 16 নম্বর ধারায় সরকারি চাকরির অধীনে নাগরিকদের সমান অধিকারের কথা বলা হয়েছে। 16(1) ধারায় রাষ্ট্রের অধীনে নিয়োগ এবং চাকরিতে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। 16(2) ধারায় বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, বংশ, জাতি, নারী, পুরুষ, জন্মস্থান বা বাসস্থানের ভিত্তিতে কোনো নাগরিক রাষ্ট্রের কোনো নিয়োগ বা চাকরির ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে না। কেবলমাত্র এই কারণগুলির জন্য সরকারি চাকরির ক্ষেত্রে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। সরকারি চাকরির ক্ষেত্রে সমতার অধিকারেও কতগুলি ব্যতিক্রম আছে। প্রথমত, কোনো অঙ্গরাজ্য বা আঞ্চলিক কর্তৃপক্ষের অধীনে কোনো চাকরির ক্ষেত্রে পার্লামেন্ট আইন করে ওই রাজ্যের বসবাসের শর্ত আরোপ করতে পারে। দ্বিতীয়ত, অনুন্নত শ্রেণীর নাগরিকদের ক্ষেত্রে সরকারি চাকরি বা পদ সংরক্ষিত রাখা যায়, তবে এক্ষেত্রে সরকারকে প্রশাসনিক নৈপুণ্যের কথা অবশ্যই বিবেচনা করতে হবে। তৃতীয়ত, যে সমস্ত চাকরি বা পদ কোনো বিশেষ ধর্মের বা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেই সমস্ত চাকরি বা পদ সেই বিশেষ ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য সংরক্ষণ করা যেতে পারে। এবারে আমরা পরবর্তী ধারা অর্থাৎ 17 নম্বর ধারাটি দেখব। সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা আচরণ নিষিদ্ধ করা হয়েছে। বহুদিন থেকে, এখানে বহুদিনের বদলে বহু প্রজন্ম বা বহু বছর বললেই বোধহয় ভালো হতো। যাই হোক, ভারতীয় সমাজের নিম্নবর্গের মানুষেরা অস্পৃশ্যতার অভিশাপের শিকার হয়েছিল। এখানে বলেছে
যে বহুদিন অর্থাৎ বহু বছর বা বহু প্রজন্ম আমরা জেনেই রয়েছি যে ভারতীয় সমাজে নিম্নবর্গের মানুষেরা অস্পৃশ্যতা অর্থাৎ তাদেরকে ছোঁয়া যাবে না, এই একটা মানে বাজে একটা নিয়ম আমরা শুনে এসেছি বা অনেক এখনও প্রায় অনেক জায়গায় দেখা যায়। তো এই একটা সমাজের একটা বিশেষ বৈশিষ্ট্য আগে ছিলই। তো এই জিনিসটাকে 17 নম্বর ধারায় নিষিদ্ধ করা হয়েছে। তো এই প্রথাটির বিলোপ সাধন করে সংবিধান সমাজের এক বিরাট সংখ্যক মানুষের জীবনে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। সংবিধানে বলা হয়েছে যে অস্পৃশ্যতার ভিত্তিতে কোনো নাগরিকের উপর কোনো রকম অযোগ্যতা বা অক্ষমতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে। 1976 সালে সংশোধনের পর আইনটি বর্তমানে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট নামে পরিচিত। অর্থাৎ এখানে কি বলেছে, সংবিধান আইন করেছে, বলেছে এই জিনিসটা একদম চলবে না, অস্পৃশ্যতার অভিশাপ এটা যেন কোনো মানুষের উপরে না থাকে। এই অস্পৃশ্যতার কারণে কোনো মানুষকে অযোগ্য বা অক্ষমতা কোনো রকম ভাবে তাদেরকে ব্লেম করা যাবে না বা তাদের দোষারোপ করা যাবে না, তাদেরকে পিছিয়ে রাখা যাবে না, তাদের অধিকার তাদেরকে দিতে হবে। 17 নম্বর ধারায় এটাই মূল বক্তব্য। এবার 18 নম্বর ধারায় চলে যাওয়া যাক। ভারতের নাগরিকদের মধ্যে সমান সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানে 18 নম্বর ধারাটির কথা উল্লেখযোগ্য। 18 নম্বর ধারায় কৃত্রিম বিভেদমূলক উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। 18(1) ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সামরিক বা বিদ্যা বিষয়ক গুণের পরিচায়ক নয় এমন কোনো খেতাব বা উপাধি কোনো নাগরিককে দিতে পারবে না। অর্থাৎ 18 নম্বর ধারায় কি বলছে যে শুধুমাত্র রাষ্ট্রীয় সামরিক বা বিদ্যা বিষয়ক, বিদ্যা মানে শিক্ষামূলক বিষয়ক কোনো রকম খেতাব বা উপাধি ছাড়া অন্য কোনো রকম খেতাবি বা উপাধি নাগরিককে দিতে পারবে না রাষ্ট্র। 18(2) ধারায় বলা হয়েছে যে ভারতের কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কোনো খেতাব গ্রহণ করতে পারবে না। একদম পরিষ্কার এটা। সংবিধানে 18(4) নম্বর ধারায় অনুযায়ী ভারত সরকার অধীনে লাভজনক অধিষ্ঠিত আছেন এমন কোনো ব্যক্তি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অন্য কোনো রাষ্ট্রের কাছ থেকে কোনো উপঢৌকন বা বেতন বা কোনো পদ গ্রহণ করবে না। এটাও আশা করছি ক্লিয়ার রয়েছে। অর্থাৎ বলছে ভারত সরকারের অধীনে কোনো লাভজনক অধিষ্ঠিত আছেন কোনো একজন ব্যক্তি ভারত সরকারের কোনো একটা উচ্চ পদস্থ চাকরি করছেন বা লাভজনক একটা পদে রয়েছেন, তো সেই ব্যক্তি রাষ্ট্রপতির সম্মতি বা পারমিশন ছাড়া অন্য কোনো রাষ্ট্রের থেকে কোনো রকম বেতন উপঢৌকন বা কোনো পদ গ্রহণ করতে পারবে না। এই সমস্ত জিনিস করতে গেলে তাকে রাষ্ট্রপতির সম্মতি নিতে হবে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ গুণের স্বীকৃতি হিসাবে ভারতে নাগরিকদের ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী প্রভৃতি সম্মান প্রদর্শনের ব্যবস্থা প্রচলিত আছে। 1954 সাল থেকেই এই ব্যবস্থা প্রবর্তিত আছে। 1977 সালে জনতা সরকার ক্ষমতায় আসার পর এই ব্যবস্থা বাতিল হয়। সরি, এখানে একটু বানান ভুল ছিল, আরেকবার রিপিট করছি আমি। 1977 সালে জনতা সরকার ক্ষমতায় আসার পর এই ব্যবস্থা বাতিল হয়, কিন্তু 1980 সালে কংগ্রেস সরকার ক্ষমতায় ফিরে এলে এই ব্যবস্থা পুনরায় প্রবর্তিত হয়। সংবিধান খেতাব প্রদানের ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনার বলা হয় যে এই ব্যবস্থা সাম্যের নীতি বিরোধী, এর ফলে এক বিশেষ মর্যাদা প্রাপ্ত কিছু নাগরিকের সৃষ্টি হয়। আবার অনেকে মনে করেন যে এই সম্মানজনক উপাধি প্রদান করে বিশিষ্ট নাগরিকের বিশেষ গুণাবলীকে স্বীকৃতি জানানো হয়। তাহলে এখানে কি বলতে চেয়েছে, এখানে কেউ কেউ বলছে যে সংবিধান খেতাব প্রদানের ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনায় বলা হয়েছে যে এই ব্যবস্থা সাম্যের নীতি বিরোধী। কেন বলছে? এর ফলে বিশেষ মর্যাদাপ্রাপ্ত কিছু নাগরিকের সৃষ্টি হয়। অর্থাৎ এতক্ষণ তো বলা হয়েছিল যে সবাই সমান থাকবে, কিন্তু কাউকে যদি বিশেষ খেতাব দেওয়া হয় তাহলে কি এটা পরিষ্কার সবার সামনে যে কিছু নাগরিকের সৃষ্টি হচ্ছে এমন যারা পদমর্যাদায় অনেক বেশি উচ্চ নিচ্ছের একটা বিষয় চলে আসে। আবার অনেকে মনে করেন যে এই সম্মানজনক উপাধি প্রদান করে বিশিষ্ট নাগরিকদের বিশেষ গুণাবলীকে স্বীকৃতি জানানো হয়, তো এগুলো ভালো দেওয়া। তাছাড়া এই খেতাব নামের সঙ্গে ব্যবহার করা যায় না, এর ফলে নাগরিক কোনো বিশেষ সামাজিক সুযোগ সুবিধা ভোগ করে না। সুতরাং উপাধি প্রদানের ব্যবস্থা সাম্যের নীতির
পরিপন্থী নয় বলেও অনেকে অভিমত প্রকাশ করেছেন। তো বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম মত প্রকাশ করেছেনই। তো এবারে যদি আমরা দেখি সাম্যের অধিকারের এবারে যদি আমরা এই সাম্যের অধিকারের মূল্যায়ন করি, তাহলে এখানে আমরা কিছু সমালোচনা পাবো। তো সেগুলি আমরা দেখে নিই। প্রথমত, এই অধিকারটি হলো মূলত আইনগত এবং রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক সাম্যের কথা এই অধিকারটির মধ্যে উল্লেখ করা হয়নি, কিন্তু অর্থনৈতিক সাম্য ছাড়া সাম্যের অধিকার মূল্যহীন হয়ে পড়ে। দ্বিতীয়, অনেকে মনে করেন যে অঙ্গরাজ্যের অধীনে চাকরির ক্ষেত্রে বসবাসগত যোগ্যতার শর্ত সাম্যের নীতির বিরোধী। তৃতীয়ত, সংবিধানে বলা হয়েছে যে যুক্তিসঙ্গত কারণে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে শ্রেণী বিভাজন করতে পারে, কিন্তু সমালোচকদের মতে এই শ্রেণী বিভাজনের যৌক্তিকতা বিচারের ক্ষেত্রে আদালতের ক্ষমতা সীমাবদ্ধ। চতুর্থত কি বলছে, অনগ্রসর শ্রেণী এবং তপশিলি জাতি ও উপজাতিদের মধ্যে যে বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে সেটি কোনো সরকার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করতে পারে। পরিশেষে বলা যায় যে কেবলমাত্র সাংবিধানিক ঘোষণার মাধ্যমে সাম্যের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এর জন্য আর্থ সামাজিক ব্যবস্থার পরিবর্তন দরকার। তো এই ছিল আমাদের সাম্যের অধিকার।